সীতারামকে বারবার বলেছে, না না রাম, তুমি করো না এ কাম, আমি লোকে করুক না বদনাম, আমি দিয়েছি তোমার ভালোবাসার দাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। বাংলা সম্ভারের আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। বাংলা সম্ভারের আজকে আমরা আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ, একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের ধারাবাহিক আলোচনার আজকের টপিকস বিভীষণের প্রতি মেঘনাদ। এর আগে আমাদের বাংলা সম্ভারের ইউটিউব চ্যানেলে বাংলা সাহিত্য পাঠ থেকে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন ও ঋতুবর্ণন কবিতাটা নিয়ে আলোচনা করেছি, যার লিংক আপনারা আই কার্ড থেকে পেয়ে যাবেন, এবং ডেসক্রিপশনে সাহিত্য পাঠ এবং বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন ক্লাসের লেকচার দেওয়া আছে। তো আমরা আজকে আমাদের সাহিত্য পাঠের খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি কবিতার বিশ্লেষণ করব, যেটা বিভীষণের প্রতি মেঘনাদ, এবং খুব গুরুত্বপূর্ণ একটি সাহিত্য অংশের মধ্যে অন্যতম বিভীষণের প্রতি মেঘনাদ। এই বিভীষণের প্রতি মেঘনাদ সাহিত্য পাঠে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেঘনাদবধ কাব্য এবং সাহিত্যের যে নবরূপায়ণ মাইকেল মধুসূদন দত্ত করিয়েছিলেন সেইটা। তো সবার কাছে ক্লাস শুরুর আগে আরো একটি রিকোয়েস্ট থাকবে, যারা বাংলা সম্পর্কে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং বাংলা সম্ভারের প্রত্যেকটা ক্লাস সবার আগে পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো নো টেনশন, প্লিজ অ্যাটেনশন। আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আলোচনা করতে গিয়ে আমাদের সর্বপ্রথম যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার স্রষ্টা যিনি, তার সম্পর্কে আমাদের একটু ভালোভাবে ধারণা নিতে হবে। তার সম্পর্কে ভালোভাবে ধারণা বলতে গেলে কি, এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আমাদের পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য থেকে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য। এখন এই মেঘনাদবধ কাব্য আমাদের মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, এবং মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে বাংলা সাহিত্যের প্রবল প্রতিম পুরুষ এই মাইকেল মধুসূদন দত্ত, যিনি তার এক ধাক্কায় বলা যায় বাংলা সাহিত্যকে 500 বছর এগিয়ে দিয়েছেন। 500 বছর কিভাবে বাংলায় এক ধাক্কায় মাইকেল মধুসূদন দত্ত এগিয়ে দিয়েছেন, সেই বিষয়গুলো জানতে গেলে আমাদের মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানতে হবে। মাইকেল মধুসূদন দত্তের নাম মাইকেল মধুসূদন দত্ত। কি মাইকেল মধুসূদন দত্ত? এখন তার নাম মাইকেল কিভাবে হলো? তার নাম ছিল অ্যাকচুয়ালি শ্রী মধুসূদন দত্ত। শ্রী মধুসূদন দত্ত। আমরা মাইকেল মধুসূদন দত্ত নামটা একটু বিশ্লেষণ করে যদি দেখি, তাহলে দেখা যায় মাইকেল মধুসূদন দত্তের সুদন শব্দের অর্থ, সুদন শব্দের অর্থ হচ্ছে হত্যাকারী। সুদন শব্দের অর্থ কি? হত্যাকারী। মাইকেল মধুসূদন দত্তের সুদন শব্দের অর্থ হত্যাকারী। সুদন হচ্ছে ইন্দ্রের আর একটি নামকে বলা হয় সুদন, যিনি হচ্ছে কি যে মহিষাসুর বা কংসাসুরকে বধ করেছিলেন, তার কারণে তাকে বলা হয় সুদন বা হত্যাকারী, মধুসূদনকে হত্যা করেছিলেন। তো মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, কপোতক্ষ নদের পাড়ে এই সাগরদাড়ি গ্রামটি। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কবিতার নামও কপোতক্ষ নদ, যেটা আপনারা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছেন। তার মৃত্যু 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। আর তার পিতার নাম ছিলেন রাজনারায়ণ দত্ত। রাজনারায়ণ দত্ত ছিলেন যশোর জেলার জমিদার ছিলেন। যশোরের জমিদার ছিলেন রাজনারায়ণ দত্ত। তার মাতার নাম ছিলেন জাহ্নবী দেবী। তার মায়ের নাম জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্ত থেকে খুব গুরুত্বপূর্ণ যে তথ্যটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম। মাইকেল মধুসূদন দত্তের কি ছদ্মনাম? মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনামটা আমরা দেখতে পাই কি, মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে ট্রিমথি পেন পোয়েম। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কি? ট্রিমথি পেন পোয়েম। মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবন দেখে আমরা দেখি প্রাথমিক শিক্ষা তিনি সম্পূর্ণ করেন তার গ্রামেই, এবং মধুসূদন 1863 খ্রিস্টাব্দের কলকাতা হিন্দু কলেজ শাখায় ভর্তি হন। কলকাতার হিন্দু কলেজ স্কুল শাখায় ভর্তি হন। এই স্কুল শাখায় ভর্তি হন, সেখানে ছাত্র অবস্থায় থাকা তার সাহিত্যের স্ফুরণ ঘটে তার। এবং মাইকেল মধুসূদন দত্তের ধর্ম পরিবর্তনের যে কনসেপ্টটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আমাদের বারবার প্রশ্ন আসে। এবং এই যে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন, সে হিন্দু ধর্মে ছিল, তার নাম ছিল শ্রী মধুসূদন। তো শ্রী মধুসূদন থেকে তিনি যখন 1843 খ্রিস্টাব্দে
খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন মাইকেল মধুসূদন দত্তের নাম হয় নামের মানে মধুসূদনের নামের আগে মাইকেল শব্দটি যোগ করেন এবং এই ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে কলকাতা হিন্দু কলেজ থেকে কি দেওয়া হয় মানে মানে পরিত্যাগ করতে বলা হয়, যেটা আমাদের ভাষায় ট্রান্সফার সার্টিফিকেট বলা হয়। তো পরিত্যাগ করতে বাধ্য হয়ে পরবর্তীতে তিনি শিবপুরের বিশপস কলেজে ভর্তি হন। শিবপুরের কোথায় ভর্তি হন? বিশপস কলেজে মাইকেল মধুসূদন দত্ত ভর্তি হন। তো মাইকেল মধুসূদন দত্ত থেকে আমাদের আরো যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানা দরকার, যেখান থেকে আমাদের বারবার প্রশ্ন এসে থাকে এবং মাইকেল, আমরা ক্লাসের শুরুতেই বলছি, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এমন একটি বড় প্রবাল প্রতিম পুরুষ যার যার একক চিন্তায় বাংলা সাহিত্যকে বলা যায় 500 বছর বাংলা সাহিত্য এগিয়ে গেছে। সেই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা যে বিষয়টা এখানে দেখবো সেটা একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সর্বপ্রথম নাটক রচনা করেন এবং মাইকেল মধুসূদন দত্ত তিনি যে বাংলা সাহিত্য রচনার প্রতি তার অনীহা, তার যে একটা দুর্বলতা ছিল, এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষক আমাদের জানাই বা আমরা পড়ে জেনেছি বা শুনেছি। তো মাইকেল মধুসূদন দত্ত তার বিদেশি সাহিত্যে তার বড় একটা কি ছিল, বিদেশি সাহিত্যে তার বড় একটি আগ্রহ ছিল। তার কারণে তিনি কলকাতা ছেড়ে মাদ্রাজ চলে যান বিদেশি সাহিত্য রচনা করার জন্য। এই মাদ্রাজ চলে যাওয়ার পরে অর্থ কষ্টে ভুগে এবং সেখানে তিনি এক ফরাসি মেয়েকে বিয়ে করেন এবং বিয়ে করে তিনি তারপর তার মানে বাংলা সাহিত্যে তার প্রথম রচনা লিখেন, যেটার নাম দ্য ক্যাপিটাল লেডি। মাইকেল মধুসূদন দত্তের এই দ্য ক্যাপিটাল লেডি রচনা করার পরে পরবর্তীতে তাদের ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথায় বাংলায় ফিরে আসেন এবং বাংলায় ফিরে এসে তিনি কিছুদিন বাংলা সাহিত্য রচনা করে বাংলা সাহিত্যকে যা দিয়ে গেছেন এবং পরবর্তীতে তিনি প্রবাসীর টানে বিলেত পাড়ি জমান এবং বিলেতে গিয়ে সাহিত্য রচনা করে যশ খ্যাতি তেমন ভাবে অর্জন করতে পারেন নাই এবং সেই তার এই না পারার কারণে হতাশা, দুঃখ, কষ্ট যেটাই বলি না কেন, যার পরিণতিতে তিনি এই মৃত্যুবরণ করেন একটা সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বাংলা সাহিত্যের যে তার যে অনবদ্য সৃষ্টি, এই সৃষ্টিগুলো সম্পর্কে আমরা একটু জানতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা একটু জানতে হয় সেটি হচ্ছে বাংলা সনেটের জনক। তার আগে আমরা যদি একটু দেখি সনেটের পৃথিবীতে সর্বপ্রথম সনেটের জনককে যদি বলে সনেটের জনক, সনেটের জনক যদি বলা হয় তাহলে সনেটের জনক বলা হয় পেত্রিক। সনেটের জনক কে? পেত্রিক। সনেটের জনক হচ্ছে পেত্রিক। এই পেত্রিক কে ছিলেন? পেত্রিক ছিলেন ইতালির কবি। পেত্রিক কে ছিলেন? পেত্রিক ছিলেন হচ্ছে ইতালির কবি। পেত্রিক হচ্ছে ইতালির কবি। এখন স্যার সনেটটা কি? সনেট হচ্ছে 14 লাইনের কবিতা এবং প্রত্যেক লাইনে 14টা করে অক্ষর থাকবে। 14 লাইনের কবিতা এবং প্রত্যেক লাইনে 14টা করে অক্ষর থাকবে। সনেটের প্রথম কবিতাটি 2 অংশে থাকবে। প্রথম অংশটি 8 লাইন এবং পরের অংশটি 6 লাইন। প্রথম 8 লাইনে ভাবের প্রজ্ঞারতা প্রাধান্য পাবে এবং পরের 6 লাইনে ভাবের পরিণতি প্রাধান্য পাবে। তো এই সনেট আর আমাদের বাংলা সাহিত্যে সনেটের জনক, যদি আমাদের প্রশ্ন হয় বাংলা সাহিত্যে সনেটের জনক কি? বাংলা সাহিত্যে সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের সনেটের জনককে মাইকেল মধুসূদন দত্ত। আর এই সনেটের কিন্তু বাংলা নাম চতুর্দশপদী। সনেটের বাংলা নাম কি? চতুর্দশপদী। তো বাংলা সাহিত্যের সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। এখন আমরা মাইকেল মধুসূদন দত্ত থেকে পরবর্তীতে যে তথ্যগুলো দেখবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটকের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের রচয়িতা। এর কারণে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তকে নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক ট্র্যাজেডি, প্রথম রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। তাই মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডির জনকও বলা হয়। এছাড়া আমরা মাইকেল মধুসূদন দত্ত থেকে যদি আরো যে বিষয়গুলো জানতে পারি সেটা হচ্ছে কি যে প্রথম সার্থক প্রহসনের রচয়িতা। মাইকেল মধুসূদন দত্ত প্রথম সার্থক প্রহসনের রচয়িতা। তাই বাংলা প্রহসনের জনককে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা প্রহসনের জনক মাইকেল মধুসূদন দত্ত বলে, তাকে প্রহসনের জনক বলে। এরপরে মাইকেল মধুসূদন দত্ত থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্যের রচয়িতা। প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা
প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। তাই বাংলা মহাকাব্যের জনক বলা হয় তাকে, মাইকেল মধুসূদন দত্তকে। মহাকাব্যের জনক বলা হয় কাকে? মাইকেল মধুসূদন দত্তকে। বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। মাইকেল মধুসূদন দত্ত থেকে আমরা তাহলে প্রথমত যে তথ্যগুলো পেয়েছি, পৃথিবীতে সনেটের জনক কে ছিলেন? পেত্রিক, ইতালিক কবি। আর বাংলা সনেটের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা প্রথম সার্থক নাটকের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ট্র্যাজেডি প্রতিষ্ঠা করে প্রথম রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তারপরে বাংলা সাহিত্যে প্রথম সার্থক প্রহসন রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আর বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। তাই মাইকেল মধুসূদন দত্তকে মহাকাব্যের জনক বলা হয়। তো মাইকেল মধুসূদন দত্ত থেকে আমরা এই যে এই বিষয়গুলো দেখলাম। এখন মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে, এইচএসসি বোর্ড পরীক্ষাগুলোতে মাইকেল মধুসূদন থেকে প্রশ্ন আসতে দেখা যায়। যার মাইকেল মধুসূদন দত্তর প্রথম সার্থক নাটকের নাম কি? নাটক রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, যেটার নাম কি? শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা নাটকটা 1958 সালে বা 59 সালে প্রকাশিত হয়েছে। এই নিয়ে মানে মতভেদ রয়েছে। এই মতভেদ থাকার কারণে মতভেদ রয়েছে, কিন্তু আপনার পরীক্ষায় যদি আসে কত সালে প্রকাশিত হয়েছে, আপনি যদি 59 এবং 58 দুইটাই থাকে আপনি 59 দেখাবেন। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় লেখা নাটকের নাম কি? পদ্মাবতী। আর কৃষ্ণকুমারী, এই কৃষ্ণকুমারী হচ্ছে কি তার তৃতীয় নাটক। এই কৃষ্ণকুমারীটা হচ্ছে ট্র্যাজেডি। কৃষ্ণকুমারীটা কি? কৃষ্ণকুমারীটা হচ্ছে তার ট্র্যাজেডি। কৃষ্ণকুমারীটা হচ্ছে তার ট্র্যাজেডি। আর এটা তার প্রথম রচিত নাটক এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক এই কৃষ্ণকুমারী। তো আমরা এটা মনে রাখতে পারি আরো কিভাবে, কৃষ্ণ এখন পদ্মা শর্মিষ্ঠার সাথে নাটক করে। কৃষ্ণতে কৃষ্ণকুমারী, পদ্মাতে পদ্মাবতী, শর্মিষ্ঠাতে শর্মিষ্ঠা। কৃষ্ণ এখন পদ্মা শর্মিষ্ঠার সাথে কি করে? নাটক করে। দ্বারা আমরা মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য নাটক তিনটা রচিত তার নাটক রয়েছে। নাটক তিনটা আমরা মনে রাখতে পারি। পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। মাইকেল মধুসূদন দত্ত তার জীবদ্দশায় দুইটি প্রহসন রচনা করেছিলেন। একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও। একেই কি বলে সভ্যতা এবং আরেকটি কি? বুড়ো শালিকের ঘাড়েরও। তার প্রহসন গুলো মনে রাখতে পারি। একেই বলে বুড়ো শালিক, একেই বলে কি? বুড়ো শালিক। একেই বলে দ্বারা মনে রাখতে পারি একেই কি বলে সভ্যতা। আর বুড়ো শালিক দ্বারা মনে রাখতে পারি বুড়ো শালিকের ঘাড়ে র। বুড়ো শালিকের ঘাড়ে র। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ রয়েছে কয়েকটি। তার মধ্যে তিলোত্তমা সম্ভব একটি, মেঘনাদ বধ কাব্য একটি, বঞ্জনা কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, বাংলা সাহিত্যের কি? প্রথম মহাকাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, বঞ্জনা কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থের টনিকটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো চতুর্দশীতে মেঘনাদকে বিব্রত দেখাচ্ছিল। চতুর্দশীতে মেঘনাদকে কি দেখাচ্ছিল? বিব্রত দেখাচ্ছিল। এখন চতুর্দশীতে মেঘনাদকে কি বিব্রত দেখাচ্ছিল? চতুর্দশী দ্বারা আমরা মনে রাখতে পারি চতুর্দশপদী কবিতা বলি। মেঘনাদ দিয়ে আমরা মনে রাখতে পারি মেঘনাদ বধ কাব্য। বি দ্বারা মনে রাখতে পারি বীরঙ্গনা কাব্য। আর ব্র দ্বারা মনে রাখতে পারি বঞ্জনা কাব্য। কি কাব্য? বঞ্জনা কাব্য। আর ত দ্বারা মনে রাখবো আমরা কি? তিলোত্তমা সম্ভব। এইগুলো মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ। মাইকেল মধুসূদন দত্তের কি? কাব্যগ্রন্থ। তো মাইকেল মধুসূদন দত্ত থেকে আমাদের বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে। তো এই প্রশ্ন আসতে দেখা যাওয়ার ধারাবাহিকতার কারণে আমাদের মাইকেল মধুসূদন দত্ত খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করছি আমাদের পাঠ্য বইয়ের আলোকে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বোঝাতে। তো আমরা যেটা দেখবো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি দেখবো প্রথমে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি আমাদের মাইকেল মধুসূদন দত্তের রচিত মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের বাধা বা বধ নামক, বাধা বা কি? বধ নামক কাব্যের ষষ্ঠ সর্গ থেকে, কোথায় থেকে? ষষ্ঠ সর্গ থেকে নেওয়া হয়েছে। এই যে মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ সর্গ থেকে
বধ, ষষ্ঠ সর্গ বধ নামক কাব্য থেকে অংশ থেকে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যগ্রন্থটি কি হয়েছে, নেওয়া হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা বোঝার আগে এই মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আমাদের একটু তথ্য নিতে হবে, বা এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মেঘনাদ বধ কাব্যর যে ঘটনাটা ঘটেছে এই প্রেক্ষাপট সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো আমরা যদি একটু দেখি তাহলে মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখেন এই মেঘনাদ বধ কাব্য, যদি মেঘনাদ বধ কাব্যের যদি কথা বলি, মেঘনাদ বধ কাব্য, এই মেঘনাদ বধ যে মহাকাব্যটা রয়েছে এই মহাকাব্যের মূল কনসেপ্ট গুলো কি কি। এই মহাকাব্যটা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা তো এই মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। এই মেঘনাদ বধ মহাকাব্যটা মাইকেল মধুসূদন দত্ত 1857 সালে উপমহাদেশে যে সিপাহী বিদ্রোহ হয়, মাইকেল মধুসূদন দত্ত এই 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে অনুপ্রাণিত হয়ে মেঘনাদ বধ কাব্যটা রচনা করেন। এই মেঘনাদ বধ কাব্যে এখানে মানবিকতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, ধর্মকে আশ্রয় না করে। এই কাব্যটা কি করা হয়েছে, ধর্মকে আশ্রয় না করে এই কাব্যটি রচিত হয়। তারপরে আমরা যদি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা দেখে কাব্য গ্রন্থে দেখি, সবাইকে মানুষ কল্পনা করা হয়েছে। এই কবিতায় কি এখানে আমাদের রাম লক্ষণের কথা বলা হয়েছে। আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে এরা দেবতা হিসাবে বা মানে শ্রীকৃষ্ণের অবতার হিসাবে পূজিত হয়, সম্মানিত হয়, কিন্তু এখানে সবাইকে কি করা হয়েছে, মানুষ কল্পনা করা, সবাইকে মানুষ কল্পনা করে এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত যখন রচনা করেছিলেন, তাই তখন যা সাহিত্যে যা এই মেঘনাদ বধ কাব্য রচনা করার পরে বাংলা সাহিত্যে তার নবমূল্যায়ন পেয়েছে। বাংলা সাহিত্যে কি পেয়েছে, নবমূল্যায়ন পেয়েছে। এই বাংলা সাহিত্যে নবমূল্যায়ন পাওয়ার কারণ কি, এখানে মানব কেন্দ্রিকতা প্রাধান্য পেয়েছে, মানব কেন্দ্রিকতার প্রাধান্য পেয়েছে। এই মানব কেন্দ্রিকতার প্রাধান্য পেয়েছে কি আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা এবং মেঘনাদ বধ কবিতার মূল কনসেপ্টের মধ্যে থেকে বিষয়টা এইটা। যেমন আমরা যদি ইংরেজি সাহিত্যের দিকে তাকাই, যেখানে 15দশ শতাব্দীর দিকে প্যারাডাইস লস্ট লিখেছিলেন জন মিল্টন। এই প্যারাডাইস লস্ট জন মিল্টন কি করেছিলেন, বাইবেলের সেই জান্নাত পতনের ঘটনাটাকে, যদি আমাদের মুসলিম ইসলাম ধর্মের কথা যদি বলতে থাকি, যে আদম এবং হাওয়াকে যে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, এই ঘটনায় ভিলেন শয়তান, কিন্তু প্যারাডাইস লস্টের সেই ঘটনা বাইবেল থেকে বিপরীত ধর্মী করে, এই যে রামায়ণের যে বিপরীত ধর্মী করে রচনা করেছেন মেঘনাদ বধ কাব্য, তো প্যারাডাইস লস্টটাও কি করা হয়েছিল, বাইবেলের প্যারাডাইস লস্টের ঘটনার বিপরীত ধর্মী করে জন মিল্টন রচনা করেছিলেন তার প্যারাডাইস লস্ট। এই প্যারাডাইস লস্টের আঙ্গিক বা এই প্যারাডাইস লস্টের ধরনটাই মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে ধারণ করেছিলেন। প্যারাডাইস লস্টে আমরা যেমন দেখতে পাই, ওখানে অ্যাডামকে এবং হচ্ছে কি যে আদম এবং হাওয়াকে ভিলেন, আর সেটেল এর ডেভিলকে, শয়তানকে কি করা হয়েছে, হিরো করা হয়েছে। তেমনি ভাবে এই রামায়ণের বিপরীত ধর্মী করে এটা রচনা হয়েছে কিভাবে, এটা রচনা হয়েছে রামায়ণের বিপরীত ধর্মী করে রচিত হয়েছে কিভাবে, যে এই রামায়ণে কি করা হয়েছে, রাম এবং লক্ষণকে দেবতা বা হচ্ছে কি যে পজিটিভ ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় এখানে রাম এবং লক্ষণকে ভিলেন করা হয়েছে, বা মেঘনাদ বধ কাব্যে তাদেরকে নেগেটিভ ভাবে তুলে ধরা হয়েছে। আর বিভীষণকে আর আমাদের রাবণ এবং রাবণের পুত্র মেঘনাদকে এখানে হিরো করে দেখানো হয়েছে। তো এইটাই যে সিপাহী বিদ্রোহ থেকে অনুপ্রাণিত হয়ে দেশমাতৃকার প্রতি ভালোবাসার টানে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। বলা যায় মেঘনাদ বধ কাব্যটার ধাঁচটা প্যারাডাইস লস্ট, জন মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে অনুপ্রাণিত হয়ে লেখা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রেক্ষাপটটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের আরো সোজা হবে বুঝতে। এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় আমরা দুই পক্ষকে দেখতে পাই। একটা মানব মানে একটা রাক্ষস পক্ষ বলা হয়েছে বা নেগেটিভ ক্যারেক্টারকে বলা হয়েছে রাবণ এবং মেঘনাদদের, আরেকটি হচ্ছে রাম এবং লক্ষণদের বলা হয়েছে পজিটিভ ক্যারেক্টার রামায়ণের গল্পে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এখানে করেছে কি, মাইকেল মধুসূদন দত্ত করেছে যে এখানে রাম এবং লক্ষণকে নেগেটিভ ভাবে তুলে ধরেছে এবং আমাদের রাবণকে এবং মেঘনাদকে পজিটিভ ক্যারেক্টার তুলে ধরেছে। আমরা নৃতাত্ত্বিক দিক থেকে যদি দেখতে যাই তাহলে পৃথিবীর প্রথম মানুষগুলো কি, প্রথম মানুষ হচ্ছে মনু আর ধনু। এই মনু থেকে উৎপত্তি মানুষের, আর ধনু থেকে উৎপত্তি কি দানবের। এখন তেমনি ভাবে আমরা এই কবিতার প্রেক্ষাপটটা বোঝার জন্য আমরা এখানে যে এই দুইটা বংশের কথা বলা হচ্ছে, একটা রঘু বংশ। এই রঘু বংশ কোনটা, রঘু বংশটা হচ্ছে এই মানে রামদের বংশ, যেটাকে বলা হচ্ছে মানব বংশ, যেটাকে কি বলা হচ্ছে মানব।
মানব বলা হচ্ছে। আর এই যে এখানে রাক্ষস বংশ, এখানে অ্যাকচুয়ালি রাক্ষস এবং মানবের কনসেপ্টটা কি, এদের আচার ব্যবহার ভালো, এদের কি আচার ব্যবহার ভালো, আচার ব্যবহার ভালো হওয়ার কারণে এদেরকে বলা হচ্ছে মানব বংশ। আর এদের আচার ব্যবহার খারাপ, আচার ব্যবহার খারাপ, আচার ব্যবহার কি খারাপ। আচার ব্যবহার খারাপ। এখন এখানকার এই কনসেপ্ট গুলো আমরা যদি বুঝতে চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখব, তো এখানে আমাদের আচার ব্যবহার খারাপ হওয়ার কারণে এই রাবণদের বংশকে বলা হচ্ছে রাক্ষস বংশ, আর এদের মানব বংশ। এখন আমাদের এই যে এই চরিত্রগুলো, আমাদের এই ক্যারেক্টার গুলো আমাদের কবিতায় বারবার আমরা এই নামগুলো আমরা পাবো। তো আমাদের বোঝার সুবিধার্থে তো যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করব আয়োজন। তো কবিতা বোঝার সুবিধার্থে আমরা এটা একটু দেখব। তো এই অযোধ্যার রাজা ছিলেন দশরথ। অযোধ্যার রাজা কে ছিলেন? দশরথের রাজ্য ছিল কি অযোধ্যা, অযোধ্যা। এই অযোধ্যার রাজা ছিলেন দশরথ। এই অযোধ্যা যুদ্ধ করে জয় করা যায় না যে পবিত্র ভূমি, সেটাকে বলা হচ্ছে কি অযোধ্যা, সেটাকে বলা হচ্ছে অযোধ্যা। আর এই অযোধ্যার রাজা ছিলেন কি দশরথ। আর এই লঙ্কাপুরী, এই লঙ্কাপুরী বলা হচ্ছে এটাকে লঙ্কা, লঙ্কাপুরীর, এই লঙ্কাপুরীতে বসবাস ছিল কাদের? এই রাবণদের। আর রাবণের বাবা ছিলেন বৃষভা। ইনি কিন্তু ভালো মানুষ ছিলেন। রাবণের বাবা কি ছিলেন? ঋষি ছিলেন। রাবণের বাবা ঋষি ছিলেন। এই রাবণের বাবা ভালো মানুষ ছিলেন। আর অযোধ্যার রাজা ছিলেন দশরথ, দশারথ। মানে আর অযোধ্যা কি যুদ্ধ করে জয় করা যায় না যে ভূমি, তাকে বলা হয় অযোধ্যা। বহুব্রীহি সমাস, অযোধ্যা শব্দটি দশরথ, দশরথ যার, তাকে কি বলা হয়? দশরথ। তো এই দশরথের এবং রাবণের যে আমরা একটু তাদের বংশগুলো আমরা রামায়ণের দিক থেকে আগে প্রথমে বিশ্লেষণ করব। এই বিষবা ছিলেন ঋষি। এই ঋষি বিষবার অনেক কয়টি স্ত্রী ছিলেন, তার মধ্যে এই কাইকেশী একটি আর নিকষা একটি। এই নামগুলো গুরুত্বপূর্ণ। কাইকেশী এবং নিকষা নামগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ কবিতার মধ্যে দেখবেন আপনি বলা হয়েছে নিকষা সতী তোমার জননী, নিকষা সতী তোমার জননী। এখন নিকষা কার মা? আমাদের এইগুলো বুঝতে গেলে এটা দরকার। তো বিষবার দুইটা স্ত্রী ছিলেন, একটা কাইকেশী আর একটা কি নিকষা। এই কাইকেশীর দুইটা পুত্র, একটার নাম রাবণ আর একটার নাম কুম্ভকর্ণ। একটির নাম কি রাবণ আর একটির নাম কি কুম্ভকর্ণ। আর নিকষার ছিল দুইটি সন্তান, একটার নাম বিভীষণ এবং আরেকটার নাম কি, একটির নাম হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বিভীষণ, একটির নাম কি বিভীষণ, আর আরেকটির নাম আমরা দেখতে পাচ্ছি শূর্পণখা। একটির নাম আমরা এখানে দেখতে পাচ্ছি রাবণ, আর আরেকটির নাম আমরা দেখতে পাচ্ছি কি কুম্ভকর্ণ। এই যে শূর্পণখা ছিল বিভীষণের বোন, এবং রাম এবং কুম্ভকর্ণেরও কি বোন, যদিও তারা একই মায়ের পেটের নয়। কিন্তু এই কবিতায় দেখবেন আমার বলা হচ্ছে সহোদর। বিভীষণকে আমাদের মেঘনাদ কি বলছে, উল্লেখ করেছে সহোদর রাক্ষস শ্রেষ্ঠ, তারপরে তোমার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু সহোদর উল্লেখ করলেও অ্যাকচুয়ালি কিন্তু তারা সহোদর নয় এখানে। তারপর দেখবেন ভাতুষপুত্র, ভাইয়ের ছেলেকে বলা হচ্ছে ভাতুষপুত্র, চাচাকে বলা হচ্ছে তাঁত। তো এইগুলো আমরা কবিতা ব্যাখ্যায় আরো বিশ্লেষণ করব। তো এই যে নিকষার হচ্ছে ছেলের নাম কি বিভীষণ এবং শূর্পণখা, আর কাইকেশীর ছেলের নাম রাবণ এবং কুম্ভকর্ণ। এই রাবণের আবার অনেকগুলো সন্তান মানে স্ত্রী ছিল, তার মধ্যে এই চিত্রাঙ্গদার পুত্র হচ্ছে কি বীরবাহু, চিত্রাঙ্গদার পুত্রকে বীরবাহু। আর মান্দোদরীর পুত্র হচ্ছে কে, আমরা চিত্রাঙ্গদার পুত্রকে এখানে দেখতে পাচ্ছি কি বীরবাহু, আর মান্দোদরীর পুত্র হচ্ছে মেঘনাদ। আমাদের কবিতার নায়ক মেঘনাদ হচ্ছে, মেঘনাদের মায়ের নাম কি মান্দোদরী, আর চিত্রাঙ্গদার হচ্ছে কি পুত্রের নাম কি বীরবাহু। আমরা যদি এইদিকে একটু লক্ষ্য করি, দশারথ, এই দশারথের ছিল তিনটি স্ত্রী। দশারথের কয়টি স্ত্রী ছিল? তিনটি স্ত্রী। একটার নাম কৌশল্যা, একটার নাম কইকেয়ী, একটার নাম কি সুমিত্রা। একটার নাম কৌশল্যা, একটার নাম কইকেয়ী, আর একটার নাম সুমিত্রা। এই দশারথের তিনটি স্ত্রী থাকার পরেও দশারথ ছিল নিঃসন্তান, মানে তাদের তিন স্ত্রীরই কোনো সন্তান হয় না। এই নিয়ে দশারথ চিন্তিত, দশারথ টেনশন। দশারথ একদিন করছে কি, এক ঋষি বাবার কাছে গেছে।
এক ঋষি বাবার কাছে গেছে। তো ঋষি বাবা তাকে করছে কি, এক বাটি পায়েস ধরাই দিছে দশরথকে। তো দশরথ বাসায় নিয়ে এসে আয়েশ করে তার তিন নারীকে রানীকে পায়েস খাওয়াইছে, আয়েশ করে পায়েস খাওয়াইছে। যদি আধুনিক যুগের ডাক্তাররা যদি হতো বা চিকিৎসকরা হতো, তাহলে বলতো যে রাজামশাই আপনিও, দশরথকে বলতো আপনিও একটি খান। তো আয়েশ করে পায়েস খাওয়ানোর পরে ঘটনাটা ঘটছে কি, তিন রানী একই সাথে গর্ভবতী হয়ে গেছে। একই সাথে গর্ভবতী হয়ে যখন হয়ে গেছে, তখন এই কৈশল্যার পেটের যে সন্তান তার নাম কি রাম, আর কইকেয়ীর পেটের সন্তানের নাম হচ্ছে কি ভরত। কইকেয়ীর সন্তানের নাম কি ভরত। আর সুমিত্রার ছেলে দুইটি, তার একটির নাম লক্ষণ আর একটির নাম হচ্ছে শত্রুঘ্ন। এখন এই লক্ষণ এবং শত্রুঘ্ন আমরা কবিতার মধ্যে এই নামগুলো পাবো, সুমিত্রের কুমতি, তার মানে সুমিত্রার পুত্রকেই তো সুমিত্রের বলা হচ্ছে। তো আমরা এর কারণে আমাদের এই বিশ্লেষণটা। তো এখন এই রাম, ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন, এরা এদের এদের একটা বংশ আর এদের একটা বংশ। তো স্যার এদের মধ্যে দ্বন্দ্বটা হলো কিভাবে? আমাদের ঘটনা তো এটাই, কারণ আমরা কবিতার মধ্যেও এদের দ্বন্দ্ব দেখি, আবার এটার মধ্যেও দ্বন্দ্ব দেখি। তো এখন ঘটনাটা ঘটছে কি, ঘটনাটা ঘটছে এই রাবণ একটা সময় গিয়ে, মানে এদের শক্তি সম্পর্কে একটু আমরা যদি জানি, রাবণ কি করছে, 12 বছর হিমালয়ে ধ্যান করছে। কিসের জন্য? তার মানে সে ধ্যান করছে, ধ্যান করেছে হচ্ছে কি করছে, শিবকে তুষ্ট করেছে। দেবতা ব্রহ্মা তার কাছে চলে এসেছে। তখন দেবতা যখন ব্রহ্মা আসে, তখন ব্রহ্মা তার রাবণকে বলে তুমি কি চাও বৎস? তখন রাবণ বলে যে আমি এই আমৃত্যু চাই, মানে আমি, আমার মৃত্যু হবে না এমন বর আমি চাই। তখন দেবতা ব্রহ্মা বলে এইখানে তো মানে পৃথিবীতে তো সবার মৃত্যু হবে, একমাত্র ঈশ্বরদের ছাড়া এই বর তখন দেওয়া হবে না। তখন রাবণ মন খারাপ করে আবার মাথা নিচু করে কি করে বসে থাকে। পরবর্তীতে রাবণকে একটা পুষ্পক রথ দেওয়া হয়, যে রথটা বায়ুর গতিতে চলবে, উড়ে চলতে পারবে, ফুল দিয়ে সাজানো রথ। তারপরেও রাবণ খুশি না, রাবণ মাথা নিচু করে থাকে। তারপরে দেবতা ব্রহ্মা রাবণকে বর দেয় যে তোমার মৃত্যু হবে না মাটিতে, তোমার মৃত্যু হবে না আকাশে, তোমার মৃত্যু হবে না ঘরের মধ্যে, তোমার মৃত্যু হবে না ঘরের বাইরে, তোমার মৃত্যু হবে না স্থলে, তোমার মৃত্যু হবে না জলে। এই কথা, এই বর রাবণ পাওয়ার পরে রাবণ তার ভয়ঙ্করী বা প্রলয়নকারী রূপ ধারণ করতে থাকলো, এবং রাবণ পুরো পৃথিবীকে ত্রাস সৃষ্টি করতে থাকলো, এবং তিনি লঙ্কাপুরীর রাজা হয়ে লঙ্কাপুরীকে তার নিজের মতো করে তৈরি করলো। তো এইরকম ভাবে রাবণ শক্তিশালী হলো। আর এই যে এখানে দশরথের যে কনসেপ্টটা রয়েছে, দশরথের যে কনসেপ্টটা রয়েছে সেটা কথা আমাদের যেটা বললাম, যে তাদের তিন নারী একই সাথে কি হয়েছে, তিন নারী একই সাথে এট টাইমে গর্ভবতী হয়, এবং তিনজনেরই তিনজন সন্তান হয়। কৌশল্যের সন্তান রাম, কাইকেয়ীর ভরত, এবং লক্ষণ এবং শত্রুঘ্ন। এখন এই ভরত এবং রাম যেহেতু এরা একটু মানে সব কয়েকদিনের ছোট বড়, এরা এই রামের ভক্ত ছিল লক্ষণ, আর ভরতের ভক্ত ছিল কে, শত্রুঘ্ন। এখন এই রাম হচ্ছে কি করবে, এদের মধ্যে রাজা কে হবে, দশরথের পরে লঙ্কাপুরীর রাজা কে হবে, এই নিয়ে মতভেদ বা মতবিরোধ চলতে থাকে। দেখা যায় যে মা, মানে স্ত্রীর দিক থেকে দশরথের প্রথম স্ত্রীর নাম কৌশল্যা। এর কারণে মনে রাখবেন এটা কিন্তু কৌশল্যা, আর এটা হচ্ছে কাইকেয়ী। এটা কি, এটা 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 কাইকেয়ী, আর এটা হচ্ছে কৈকেয়ী। এই নামগুলো গুলাই ফেলবেন না। তো এই কৌশল্যার ছেলে রাম কি হবে, দশরথের পরে অযোধ্যার রাজা হবে। তো অযোধ্যার রাজ সিংহাসনের আগে রাম কি হয়, ঘুরতে বের হয়। রাম ঘুরতে বের হয়ে একদিন সে ঝিলের পাড়ে যায়, গিয়ে দেখে কি যে একটা মেয়ে ঝিলের পাড়ে বসে আছে, তার হচ্ছে কি যে চুল, সে কি করে নাই, সে মানে চুল বাঁধা, এলো চুল, ওই যে আমাদের ওই গানটার মধ্যে, যখন এলো চুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। তো এই রামের এটা নিরঞ্জনা ছিল না, এটা ছিল, তার নাম হচ্ছে সীতা। সে মাথায় চুলে দিত না ফিতা। তো এই সীতা সাথে রামের কি বিবাহ হয়। পরবর্তীতে রাম রাজ্য অভিষেক হবে এমন একটা সময়, রামের যখন রাজ্য অভিষেক হবে এমন একটা সময় ঘটনাটা ঘটে কি, ঘটনাটা তখন এই যে কাইকেয়ী চিন্তা করে যে আমারও তো ছেলে দশরথের ছেলে, ভরত তো দশরথের ছেলে, রাম কেন রাজা হবে। তো এই কাইকেয়ী একটা সময়, দশরথ খুব অসুস্থ হয়েছিল, এই সময় কাইকেয়ী মানে কৈকেয়ী কি করেছিল,
দশরথকে সেবা শুশ্রূষা করে মানে সেবা করে শুশ্র করে তুলেছিল। এবং দশরথ তখন কাইকেয়ীকে একটি বর দিয়েছিল যে তুমি আমার কাছে যা চাবে তুমি তাই পাবে। তো কাইকেয়ী সেই সময় সেই বরটা চেয়েছিল না, বলেছিল আমার যখন প্রয়োজন হবে তখন চাবো। তো রামের রাজ্য অভিষেকের ঠিক কয়েকদিন আগে কাইকেয়ী গিয়ে দশরথের কাছে গিয়ে বলে যে আপনার কাছ থেকে আমি একটি বর পেতাম, সেই বরটি আমি এখন চাই। কি চাই? যে বলছে যে হচ্ছে কাইকেয়ী তখন বলে যে রামকে আপনি কি করেন, বনবাসে পাঠান। রামকে আপনি কি করেন, বনবাসে পাঠান। এখন এই যে দশরথ তো বর একটা দিয়েছিল, এখন তো কোনো উপায় নেই। সে রামকে গিয়ে বলে যে হচ্ছে তোমাকে বনবাসে যেতে হবে। রাম মেনে নাই সদিচ্ছাই। এখন এই রামের সাথে বনবাসে যায় রামের স্ত্রী সীতা আর তার শিষ্যকে। এ তো হচ্ছে কি যে পীর, আর এই পীরের শিষ্যকে লক্ষণ। এই লক্ষণ হচ্ছে রামের সাথে কোথায় যায়, বনবাসে যায়। তো এই যে তারা যে বনবাসে গিয়েছিল, সেই বনটার নাম ছিল কি, বনটার নাম আমরা এই যে এখানে দেখেছিলাম যে বনটার নাম কি ছিল, বনটার নাম ছিল পঞ্চবটী বন। এই পঞ্চবটী বনে রাম এবং লক্ষণ কি করছিল, বনবাসে গিয়েছে সীতাকে নিয়ে। তো এই মানে পঞ্চবটী বনবাসে যাওয়ার পরে এই যে ঘটনাটা ঘটেছে সেটাই মূলত প্রধান ঘটনা। আর এই প্রধান ঘটনার সূত্রপাত ঘটে যাকে কেন্দ্র করে, সে আর কেউ না, শূর্পের ন্যায় নাক যার, তার নাম কি, শূর্পণখা। এই শূর্পণখা পঞ্চবটী বনে গেছে এবং এই শূর্পণখা যে পঞ্চবটী বনে গেছে, এই বনে সে গিয়ে বনে সে রামকে দেখতে পাইছে। রামকে দেখে তো শূর্পণখার ভালো লাগছে। এই শূর্পণখা শব্দটার অর্থ হচ্ছে শূর্পের ন্যায় নখ যার। শূর্পের ন্যায় কি, নখ যার। শূর্পণখা বহুব্রীহি সমাস। এখন আপনার নখ শূর্পের মতো হোক, আর শূর্প মানে শূর্প শব্দের অর্থ হচ্ছে কুলা। চাউল ঝাড়ের যে কুলা আছে না, এই কুলা কোলা আকৃতি নখ ছিল কার, শূর্পণখার। এখন শূর্পণখার নখ ছিল বড়, নাকটাও ছিল একটু বড়। তো আপনার কোলা আকৃতি কেন, কোদাল আকৃতি হলেও আপনি শূর্পণখা হতে পারবেন না, কারণ শূর্পণখা বহুব্রীহি সমাস এবং এই একটাই নাম। তো এখন দেখেন এই শূর্পণখা পঞ্চবটী বনে গেছে, ঘুরতে গেছে পঞ্চবটী বনে। এখন পঞ্চবটী বনে ঘুরতে গিয়ে তার রামকে দেখে ভালো লেগে গেছে। এখন রামকে দেখে ভালো লেগে গেছে, গিয়ে রামের কাছে তো প্রেম নিবেদন করছে। এখন রাম তো বলে যে আমি তো বিবাহিত, আমি তো কিছু করতে পারবো না, তুমি একটা কাজ করতে পারো, আমার ছোট ভাই লক্ষণের কাছে দেখো। লক্ষণকে দেখে লক্ষণকেও তার পছন্দ হয়েছে। আর বুঝেন শূর্পণখা কেমন। তো লক্ষণকে পছন্দ হওয়ার পরে লক্ষণকে প্রেম নিবেদন করছে যে আমি তোমাকে ডট ডট ডট। তো এই যে শূর্পণখা গিয়ে যখন লক্ষণকে প্রেম নিবেদন করছে, লক্ষণ তো রাগচটা মানুষ, সে রেগে গেছে। রেগে শূর্পণখার নাক কেটে দিছে। এখন শূর্পণখার যেই নাক কেটে দিয়েছে, শূর্পণখা এখন করতে করতে এসে তার ভাই রাবণকে বলে দিয়েছে, লঙ্কার রাজা রাবণকে বলে দিয়েছে। এখন রাবণ বলে, রাবণ তো রেগে গেছে যে আমি লঙ্কাপুরীর রাজা, আমার বোনের নাক কেটে দিয়েছে, আজ রামের একদিন আমার যে কয়দিন লাগে। ঠিক আছে, তো এই রাবণ করছে কি, রাবণ এখন এই প্রতিশোধ তো নিতে হবে। সে লঙ্কাপুরীর রাজা, তার তো মান সম্মান থাকবে না এই প্রতিশোধ না নিলে। সে কোথায় গেছে, এই রাবণ গেছে হচ্ছে এই পঞ্চবটী বনে। এখন রাবণ পঞ্চবটী বনে গিয়ে দেখে সীতা। এখন পঞ্চবটী বনে সীতাকে দেখে রাবণের পছন্দ হয়ে গেছে। এখন রাবণের দাবি সীতা নাকি ছিল পূর্বজন্মে বিভীষণের ভাবি। মানে বুঝতে পারেন নাই, এই যে রাবণের দাবি সীতা নাকি ছিল পূর্বজন্মে বিভীষণের ভাবি, তার মানে রাবণের স্ত্রী ছিল পূর্বে জন্মে। এখন তাহলে রাবণ কি করবে, সীতাকে দাবি করতে পারে। তো এই রাবণ করছে কি, রাবণ পুষ্পক রথে করে সীতাকে এই লঙ্কাপুরী থেকে এই মানে এই পঞ্চবটী থেকে লঙ্কাপুরী নিয়ে আসছে। লঙ্কাপুরী নিয়ে এসে সীতাকে কিন্তু রানীর মর্যাদা দিয়ে পুষ্পকাননে রেখে দিয়েছিলেন। পুষ্পকাননের প্রাসাদে রেখে দিয়েছিলেন কে, রাবণ হচ্ছে কি যে সীতাকে লিখে দিয়েছিলেন। এবং এই সীতাকে দেখাশোনা করতেন কে, রাবণের স্ত্রী মন্দোদরী, মেঘনাথের মা মন্দোদরী হচ্ছে দেখাশোনা করতেন। এখন ঘটনাটা ঘটছে কি, এখন তো এই সীতাকে হরণ করে নিয়েছে। এখন রাম কি বসে থাকতে পারে? রাম তখন করছে কি, বানর সেনা টেনা নিয়ে লঙ্কাপুরী আক্রমণ করে সীতাকে উদ্ধার করতে গিয়ে যে যুদ্ধ বা যে ঘটনা হয়েছে, সেই ঘটনায় আশ্রিত করে ভাই আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি লেখা হয়েছে। এখন এই রামদের মধ্যে আর হচ্ছে এই যে পুষ্পক রথে করে নিয়ে গেছে, মানে রথটা ফুল দিয়ে সাজানো, আমার কেন জানি না মনে হয় সেই থেকেই এই বিয়ের গাড়িতে ফুল সাজানোর কনসেপ্টটা চালু রয়েছে। তবে মনে রাখবেন, বিয়ের গাড়িতে থাকে দুই ধরনের ফুল, গাড়ির বাইরে থাকে একটা ফুল আর ভিতরে থাকে FOOL
ফুল। ঠিক আছে, তো এই যে আমাদের এই সীতাকে যে হরণ করে নিয়ে গেছে রাবণ, এখন এই রাবণদের সাথে রামদের যুদ্ধ, রাবণদের সাথে যখন রামদের যুদ্ধ হয়, তখন প্রথম দিনের যুদ্ধে সেনাপতি করা হয় কাকে? সেনাপতি করা হয় হচ্ছে রাবণের পুত্র বীরবাহুকে। রাবণের পুত্র পরাক্রমশালী যোদ্ধা বীরবাহু, এই বীরবাহু প্রথম দিন যুদ্ধে পরাজিত হয় এবং মারা যায়। পরাজিত হয় এবং কি হয়? মারা যায়। এবং মারা যাওয়ার পরে পরবর্তী দিনের যুদ্ধে হচ্ছে সেনাপতি করা হয় কি? রাবণের ভাই কুম্ভকর্ণকে। এই কুম্ভকর্ণকে আবার আমাদের কবিতার মধ্যেই বলছে শম্ভু সুনীল। শম্ভু সুলীপ, শম্ভু সুলীপ মানে কি? যে শিবের মতো যে ত্রিশূল, এই ত্রিশূল শিবের কাছ থেকে পরাক্রমশালী যোদ্ধা হিসাবে কুম্ভকর্ণ কি পেয়েছিলেন? একটা ত্রিশূল অস্ত্র বা তরোয়ারি পেয়েছিলেন কে? আমাদের কুম্ভকর্ণ। আর কেন আমরা বাগধারার মধ্যে এই শব্দটা অনেকবার পড়েছি না, কুম্ভকর্ণ? কুম্ভকর্ণ অর্থ হচ্ছে ঘুমের রাজা বলা হয় কুম্ভকর্ণকে। কেন বলা হয়? এই কুম্ভকর্ণ একটি বর পেয়েছিলেন দেবতা বিষ্ণু ব্রহ্মার কাছ থেকে। বরটা কি? তো ওই কুম্ভকর্ণ যদি 6 মাস সাউন্ড স্লিপ ঘুম দিতে পারে, মানে 6 মাস যদি কি করতে পারে? সে ঘুমাইতে পারে, আর বাকি 6 মাসে যুদ্ধ করে তাকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু ঘটনা চক্রে বা কালক্রমে ঘটনাটা ঘটছে কি শোনেন, এই যুদ্ধটা যখন হয় তখন এই কুম্ভকর্ণর ছিল ঘুমের সিজন। কুম্ভকর্ণের কি ছিল? ঘুমের সিজন ছিল। তো কুম্ভকর্ণ যুদ্ধের দামালয়ে কুম্ভকর্ণের ঘুম ভেঙে গেছে। তো পরবর্তীতে বীরবাহু পরাজিত হওয়ার পরে পরবর্তী দিবসের জন্য যুদ্ধের কি করা হয়? যুদ্ধের সেনাপ্রধান করা হয় কাকে? সেনাপ্রধান করা হয় কুম্ভকর্ণকে। এবং এই কুম্ভকর্ণ পরবর্তী দিবসের যুদ্ধে পরাজিত হয়। পরবর্তী যুদ্ধে কি হয়? পরাজিত হয়। পরবর্তীতে এই যে রামদের সাথে যে যুদ্ধ করবে, এই যুদ্ধ করবে কে? ঠিক এমন সময় এই বিভীষণ চিন্তা করে যে হচ্ছে সে কি হবে? বিভীষণ চিন্তা করে যে সে পরবর্তী যুদ্ধের কি হবে? যুদ্ধের সেনাপ্রধান হবে। কিন্তু বিভীষণকে যখন পরবর্তী দিবসের যুদ্ধের সেনাপ্রধান না করে সেনাপ্রধান ঘোষণা করা হয় কাকে? মেঘনাদকে। এই মেঘনাদ তুমি কি জানো? এই মেঘনাদ হচ্ছে বাসবত্রাস, বাসব বিজয়ী। এই মেঘনাদ, মেঘনাদ বাসবত্রাস। এবং কি বলা হচ্ছে মেঘনাদকে? বাসব বিজয়ী। বাসবত্রাস কাকে বলা হয়? ইন্দ্রজিৎকে বলা হয় বাসবত্রাস। বাসবত্রাস, এই ইন্দ্রজিৎকে পরাজিত করেছিলেন কে? মেঘনাদ, পরাক্রমশালী যোদ্ধা মেঘনাদ। মেঘনাদ যখন জন্মগ্রহণ করেছিলেন, মেঘনাদ মেঘের মতো গর্জন করেছিলেন, তাই তার নাম কি? মেঘনাদ। এই মেঘনাদের কাছে স্বয়ং শিব ধরা, শিবকেও কট দিয়ে দিছে মেঘনাদ। কট কিভাবে দিছে? যেমন আমরা যদি কালিকা পুরাণ থেকে ঘটনাটা আমরা যে জানতে পারি, সেটা হচ্ছে কি, এই শিবের স্ত্রীর নাম পার্বতী। পার্বতীর একটা দাসী ছিল। এই পার্বতীর দাসী একদিন গেছে নদীতে গোসল করতে। এই পার্বতীর দাসীর সাথে শিব একটু হাসি বিনিময় করছে। এই হাসি বিনিময় করছে, এই ঘটনা দেখে ফেলছে কি? মেঘনাদ দেখে ফেলছে। এখন মেঘনাদের কাছে শিব কি ধরা? তার কারণে এই শিব হচ্ছে মেঘনাদকে বর দিয়েছিল। কি বর দিয়েছিল জানেন? যে মেঘনাদ যদি যুদ্ধে যাবার আগে সে যদি অগ্নিদেবের পূজা করে, অগ্নিদেবের উপাসনা যদি করে, তাহলে তাকে যুদ্ধে কি করতে পারবে না কেউ? পরাজিত করতে পারবে না। তাই মেঘনাদ এই যুদ্ধে যাওয়ার আগে কি করেছিল? নিকুম্ভিলা যজ্ঞাগারে অগ্নিদেবীর পূজায় করছিল। আর এই বিভীষণ করে কি, যখন মেঘনাদকে যখন পরবর্তী যুদ্ধ দিবসের রাজা করা হয়, তখন এই বিভীষণ কি করে? টুকুস করে গিয়ে রামদের দলে যোগদান করে। কাদের দলে যোগদান করে? মেঘনাদ, সরি, বিভীষণ এই রামদের দলে কি করেছে? যোগদান করেছে। এই রামদের দলে যোগদান করেছে। এই যে বিভীষণ যে তার নিজের বংশ, নিজের পরিবারের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, এর কারণেই বলা হয়, প্রবাদে বলা হয়, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু কে? বিভীষণ। মানে নিজেদের পরিবারের শত্রু যারা হয় তাদেরকেই আজকে বিভীষণ একটা গালি হিসাবে প্রচলিত হয়ে গেছে। তো এই বিভীষণ কি করেছে? সে এইখানে গিয়ে যুদ্ধে হচ্ছে কি যে অংশগ্রহণ করেছে। তো এই যে আমাদের এই ঘটনাক্রমে আমরা যেটা দেখতে পাই, এই যে আমাদের মেঘনাদ, এই মেঘনাদ পরাক্রমশালী যোদ্ধা যে মেঘনাদ, এই মেঘনাদকে কি করা হয়েছে? যখন নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ যখন পূজা করছিল, তখন এই লক্ষণকে বিভীষণ কি করেছে? হাজার হাজার শত শত মানে প্রহরীর চোখ ফাঁকি দিয়ে তাদেরকে ছোট করে দিয়ে মায়া দেবীর ছলনায় লক্ষণ এবং বিভীষণ কোথায় পৌঁছে গেছে? সেই যজ্ঞাগারে পৌঁছে গেছে। এখন এই যজ্ঞাগারে পৌঁছানোর পরে ঘটেছে কি?
যজ্ঞাগারে পৌঁছানোর পরে নিরস্ত্র মেঘনাথকে কি করেছে, যুদ্ধের জন্য আমন্ত্রণ করেছে কি লক্ষণ। তাই মেঘনাদ কবিতার মধ্যে বলেছে, কহ মহারথী এ কি মহারথী প্রথা, কহ মহারথী এ কি মহারথী প্রথা। মানে নিরস্ত্র একজনকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানানো, এ কি কোনো বড় যুদ্ধার কথা হতে পারে? এই কথা আমাদের, এই প্রশ্ন আমাদের কে করেছে, মেঘনাদ করেছে। মেঘনাদ আরো বলেছে যে একটি না শিশু না শুনি হাসিবে লঙ্কাপুরীর, মানে লঙ্কাপুরীর একটি শিশু নাই যে এই কথা শুনে না হেসে থাকবে, যে নিরস্ত্র একজন মানুষকে, সশস্ত্র একজন মানুষ যুদ্ধের জন্য কি জানাচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছে। তো এই যে অন্যায় যুদ্ধে মেঘনাদকে কি তাহলে মার্ডার করা হলো না? বিভীষণের প্রতি মেঘনাদ বা মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত এই প্রশ্নটাই আমাদের কাছে তুলেছেন। আমাদের যতই ধর্মীয় দিক থেকে হোক, তাহলে অন্যায় যুদ্ধে কি মেঘনাদকে পরাজিত করা হয় নাই? আমরা ভাই যখন সিনেমা দেখি তখন সবাই নায়কের পক্ষ নেই, সবাই কি নেই, নায়কের পক্ষ নেই। নায়ক হাজার হাজার মানুষজনকে মেরে ফেললেও সেটা কি প্ল্যান, এবং কি সেটা মাস্টার প্ল্যান হিসাবে আমরা মনে করি। আর নায়কের ভাই একটু শীষ দিলেই কি সেটা অপরাধ হয়ে দাঁড়ায়, বড় অপরাধ হয়ে দাঁড়ায়। এই যে মানবিকতাকে প্রাধান্য দেওয়া, যদি মাইকেল মধুসূদন দত্ত যদি মানবিকতাকে প্রাধান্য না দিতেন, না দিয়ে এটা না লিখতেন, তাহলে হয়তো ভাই আজকের কেজিএফ, পুষ্পা বা এই যে ধুম সিনেমাগুলো বলি, যেখানে কি হিরোরা বা প্রধান ক্যারেক্টার গুলো কি নেগেটিভ ক্যারেক্টার না, ফেলেন না, এই যে মানবিকতাকে প্রাধান্য দেওয়ার কারণে আজকে নেগেটিভ ক্যারেক্টার গুলো নায়ক হয়ে উঠতে পেরেছে, যেটা সূত্রপাত উপমহাদেশে সর্বপ্রথম মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যের মাধ্যমে সূত্রপাত ঘটিয়েছিলেন। এই যে আমরা প্যারাডাইস লস্টের কথা বললাম না, প্যারাডাইস লস্টেও যে সেই মানবিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। প্যারাডাইস লস্টের পরবর্তীতে তাবা আমরা গ্রিক যে বিখ্যাত দুইটা মহাকাব্য পড়ি, ইলিয়াড এবং ওডিসি, এই ইলিয়াড এবং ওডিসির বীর একলিসের কথা আমাদের মনে আছে। এই একলিস ছিলেন কি দেবতা এবং মানবের সন্তান ছিলেন, তার মা ছিলেন কি দেবতা আর তার বাবা ছিলেন মানব। এবং একলিসের যখন জন্ম হয় তখন একলিসকে আমৃত্যু দিতে বা হচ্ছে কি যে আমরণ দিতে একলিসের মা টেমস নদীর তীরে এই একলিসের কি পা ধরে চুবিয়ে দিয়েছিলেন, এবং বলা হয়ে দেবতারা তখন বলেছিলেন একলিসের টেমস নদীর যতটুকু পানি একলিসের শরীর স্পর্শ করবে সেগুলোতে কি তার কারণে কি একলিসের মৃত্যু হবে না। কিন্তু তার মা একটা বাম হাতের গোড়ালি ধরে একলিসকে পানিতে চুবিয়েছিলেন, ওই গোড়ালি পানিতে ভিজেছিল না। তাই দেখা যায় গ্রিক মিথোলজিতে আমরা পড়েছি বা দা ট্রয় সিনেমায় দেখেছি যে একলিসের ওই পায়ের গোড়ালিতে তীর লাগার ফলে কি গ্রিক মহাবীর বা মহাযুদ্ধের যোদ্ধা একলিস মারা গেছিল। যেমন আমাদের মেঘনাদদের একটাই মাত্র ছিল যে কি তাকে যজ্ঞাগারে যজ্ঞ করার আগে মেরে ফেলতে হবে, সেটা জানতেন তার চাচা বিভীষণ, তার চাচা বিভীষণ জানতেন। এর কারণেই এই বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যে এখানে কবি বড় দাগে প্রশ্ন করেছেন যে তাহলে মেঘনাদকে তো অন্যায় যুদ্ধে মেরে ফেলা হয়েছে, এটা কি মহারথী কোনো কথা, এটা কি বড় কোনো যোদ্ধার কোনো কাজ হতে পারে? পারে না। তাই এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাই এখানে আমাদের, এর কারণেই ওই যে আমাদের বলতে হয়, মানে আমাদের আমরা যদি সেই রামায়ণের উল্টা করে মেঘনাদের বিভীষণের প্রতি মেঘনাদ বা মেঘনাদ বধ কাব্যের আলোকে বলি ভাই, তাহলে এটাই, রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। রাম জিতে গেছে তাই রামায়ণ লেখা হয়েছে, তো রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। কেন পদ নিয়ে মাথা ব্যথা, কেন পদ নিয়ে মাথা ব্যথা, জেতাটাই বড় কথা, হেরে গেলে সেম সেম, ইটস এ গেম, ইটস এ গেম। এই যে আমাদের বর্তমান সময়ের যদি কথা যদি আমরা বা দুনিয়ার চিন্তা করি, ভালোবাসা টালোবাসা মিথ্যে চুক্তি শুধু, অনুভূতি টনুভূতি মিথ্যে, ভালোবাসা টালোবাসা মিথ্যে চুক্তি শুধু, অনুভূতি টনুভূতি মিথ্যে, কেউ দেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চাই জিততে। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা আসলে পিডিও টানের খেলা, আমরা বোকারা বলি প্রেম, ইটস এ গেম, ইটস এ গেম। তো এই ডিভিশনের প্রতি মেঘনাদ কবিতায় এই মেঘনাদকে কি করা হয়, মেরে ফেলা হয়, এই মেঘনাদকে মেরে ফেলা হয়। এবং মেঘনাদ বধ কাব্যে পরবর্তীতে রাবণ কি করে এই মেঘনাদের লাশ নিয়ে যে দাহ করার যে ঘটনা, এগুলো আমরা দেখেছি। এবং সীতাকে কি করা হয়, উদ্ধার করে নিয়ে যায়। এই সীতাকে যখন রাম উদ্ধার করে নিয়ে অযোধ্যায় ফিরে যায়, রাম রাজা হয়, এবং কি হয় এই সীতাকে কি করা হয়, রাম কিন্তু অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করে,
অগ্নি পরীক্ষা দিতে কি বাধ্য করে। তার কিন্তু সতীত্ব হরণ না হওয়ার পরেও তাকে অগ্নি পরীক্ষা দিতে যখন বাধ্য করা হয়, রাম তো এখন রাজা, সবাই বলে তার সবার যেমন অগ্নি পরীক্ষা দেওয়া দরকার, তারও অগ্নি পরীক্ষা দেওয়া দরকার, সভাপতিত্ব এখন হাত বাঁধা। সীতারামকে বারবার বলেছে, না না রাম, তুমি করো না এই কাম, আমি লোকে করুক না বদনাম, আমি দিয়েছি তোমার ভালোবাসার দাম। কিন্তু রাম কথা শুনে নাই, সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করেছিল পরবর্তীতে। তো এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যদি আমরা কনসেপ্টটা তো যদি দেখি, তাহলে এই যে নিকুম্ভিলা যজ্ঞাগারে যখন মেঘনাদ যখন নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করছিল, তখন এই নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে পৌঁছেছিল কে? এই মেঘনাথের বিভীষণ কাকে নিয়ে পৌঁছেছিল? বিভীষণ। বিভীষণ, এই বিভীষণ কি করেছিল? মেঘনাথ এই লক্ষণকে নিয়ে, বিভীষণ কাকে নিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে পৌঁছেছিলেন? লক্ষণকে নিয়ে। এই লক্ষণকে নিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে পৌঁছেছিলেন। এই লক্ষণকে নিয়ে যে নিকুম্ভিলা যজ্ঞাগারে পৌঁছে লক্ষণ যে মেঘনাথকে মানে মার্ডার করা হয়েছে, মেঘনাথকে কি করেছে? যে অন্যায় যুদ্ধে পরাজিত করা হয়েছে। এই পরাজিত হওয়ার আগে বা মেঘনাথের মৃত্যুর আগে এই চাচা এবং ভাতিজার কথোপকথন, এই চাচা এবং ভাতিজার কথোপকথনের 72টা লাইন ভাই আমাদের বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা। এই 72টা লাইন কি? বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা। এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় মেঘনাদ তার চাচাকে কথা বলেছে, মেঘনাদ তার চাচার সাথে কথা বলেছে। আর কি করেছে? বিভীষণ তার ভাতিজার সাথে কথা বলেছে। এই বিভীষণ কি করছে? তার ভাতিজার সাথে কথা বলেছে। তো এই চাচা এবং ভাতিজার কথোপকথনের এই 72টা লাইনে কি আমাদের বিভীষণের প্রতি মেঘনাথ পাঠ্য বইয়ের কবিতা। এই কবিতায় লক্ষণ বিলক্ষণ ভাবেও একটি সংলাপ দেয়নি। তার মানে এই কবিতায় লক্ষণ বিলক্ষণ ভাবেও কি করেনি? একটি সংলাপও উচ্চারণ করে নাই। তো এই যে একটি সংলাপ উচ্চারণ করে নাই, কিন্তু এখানে তাহলে আমাদের কবিতাটি কি সংলাপ ধর্মী কবিতা না সংলাপ নির্ভর কবিতা? এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ বা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন। এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটা হচ্ছে সংলাপ ধর্মী কবিতা। সংলাপ ধর্মী কবিতা। বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটা কি কবিতা? সংলাপ ধর্মী কবিতা। কারণ কি? কারণ হচ্ছে বিভীষণ মেঘনাথ একটি কথা বলেছে, সেই কথার উত্তর করে নাই কে? বিভীষণ আরেকটি কথা বলেছে, আবার বিভীষণের কথার উত্তর করে নাই কি? মেঘনাথ। তার মানে কথার প্রতি উত্তরে যে যে কথাটা আসে, তার মানে আগের কথার উপরে নির্ভর করে পরের কথা, তখন সেটাকে বলা হয় সংলাপ নির্ভর। আর এটা যেহেতু কবিতাটা হচ্ছে আমাদের কি উত্তর করা হয় নাই, তাই এটাকে বলা হচ্ছে সংলাপ ধর্মী কবিতা, সংলাপ ধর্মী কবিতা। তাহলে এই সংলাপ ধর্মী কবিতার যে 72টা লাইন, এই 72টা লাইন কি বিভীষণের প্রতি মেঘনাথ কবিতার আর অংশ বিশেষ। এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় আমরা যে চরিত্রগুলোকে দেখতে পাই, তার মধ্যে মেঘনাথ হচ্ছে বাসব ত্রাস, বাসব বিজয়ী। আমরা যদি একটু দেখি মেঘনাদ, এই মেঘনাদকে বলা হচ্ছে কি? বাসব ত্রাস বলা হয়। এগুলো আমরা কবিতার মধ্যে পাবো। বাসব ত্রাস, বাসব বিজয়ী, বাসব বিজয়ী আর ইন্দ্রজিৎ। আর কি? ইন্দ্রজিৎ, বাসব ত্রাস এবং কি বাসব বিজয়ী এবং কি তাকে ইন্দ্রজিৎ বলা হচ্ছে। ইন্দ্রকে জয় করেছিলেন, দেবতা ইন্দ্রকে জয় করার কারণে মেঘনাথকে এগুলো বলা হচ্ছিল। আর মেঘনাথকে দেবতা ব্রহ্মা কি নিকুম্বিলা ইষ্ট দেবীর পূজা করলে মেঘনাথের কি হবে না? মেঘনাথের মৃত্যু হবে না। এই কথাগুলো আমাদের কবিতার কি করে কবি এখানে বলেছেন। তো এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় আমাদের যে বিষয়টা হয়েছে, মানবিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই কবিতায় আমাদের কি করা হয়েছে? যদি আমরা দেখি বিভীষণের প্রতি মেঘনাথ, বিভীষণের প্রতি মেঘনাথ, এই বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় আমরা যদি যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে হচ্ছে একটি কি? মানব কেন্দ্রিকতা। মানব কেন্দ্রিকতা, মানব কেন্দ্রিকতাকে কি করা হয়েছে? এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। যা নবমূল্যায়ন পেয়েছে, যা কি পেয়েছে? মানবিকতার নবমূল্যায়ন পেয়েছে। এখানে দেশপ্রেম, মেঘনাথের কি দেশপ্রেম, মেঘনাথের দেশপ্রেমের চিত্র ফুটে উঠেছে। বিভীষণের বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা,
বিশ্বাসঘাতকতা এবং অসম যুদ্ধ বা অন্যায় যুদ্ধ এই বিষয়গুলো আমাদের এই কবিতার প্রধান বিষয় হয়ে এসে উঠে দাঁড়িয়েছে। তো আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মানব কেন্দ্রিকতা। এখানে মানুষই প্রধান, এখানে ধর্মকে বড় করে দেখা হয়নি, এখানে দেশপ্রেমটাকেই বড় করে দেখানো হয়েছে, বিশ্বাসঘাতকতা দেখানো হয়েছে, বিভীষণের বিশ্বাসঘাতকতা আর অন্যায় যুদ্ধে বা অসম যুদ্ধের কথা বলা হচ্ছে। আর এই জায়গাতে আমরা যেটা দেখলাম যে মেঘনাদ এবং বিভীষণের যে কথোপকথন, এই মেঘনাদ এবং বিভীষণের কথোপকথনের ভাই এখানে মেঘনাদ বিলক্ষণ ভাবেও তার চাচাকে একটা কটু কথা বলে নাই, একবারও দোষারোপ করে নাই। সে শুভ বুদ্ধির এবং ভালো চিন্তা চেতনার মধ্য দিয়ে তার চাচার বোধ ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন। কারণ মেঘনাদ কি, মেঘনাদ রাবণের ছেলে, লঙ্কা রাজার রাজপুত্র, সে তার মুখে তো খারাপ কথা মানায় না। তো এখানে এর কারণেই এখানে মেঘনাদ বা বিভীষণের যে প্রধান বিষয়গুলো আমাদের এখানে ফুটে উঠেছে। তো আমরা যদি চরিত্রগুলো একটু দেখি তাহলে আমাদের কনসেপ্টটা বুঝতে আরো সহজ হবে। মেঘনাদ কবিতার প্রধান যে এই যে আমরা দেখতে পাচ্ছেন যে মেঘনাদ ইন্দ্রদেবকে পরাজিত করেছে, পরাক্রমশালী যোদ্ধা মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মেঘনাদ প্রধান চরিত্র, কাব্যবংশের কেন্দ্রীয় চরিত্র হিসাবে ফুটে উঠে মেঘনাদ একজন বীর যোদ্ধা এবং নিবেদিত দেশপ্রেমিক। তিনি নিজ মাতৃভূমি, বংশ এবং গোত্রের ঐশ্বর্যের বর্ণনার মাধ্যমে এই কবিতার সম্পূর্ণ অংশ জুড়ে তার চাচা বিভীষণকে রামের সঙ্গ ত্যাগ করে দেশমাতৃকার দলে যোগদান করার জন্য কি করেছেন, অনুরোধ করেছেন। আমাদের কবিতা থেকে যখন আমরা সৃজনশীলের অ্যান্সার করব তখন আমরা দেখবো বা লিখিত প্রশ্নের অ্যান্সারের সময় মেঘনাদের অনুরূপ দেশপ্রেমিক কোন উদ্দীপক ক্যারেক্টার থাকলে মেঘনাদ থাকবে। আমরা শুরু করতে পারি এইভাবে, দেশপ্রেমিক, বিনয়ী, আত্মসম্মান বোধ, ধৈর্যশীল এবং সংযমী একটি চরিত্রকে মেঘনাদ। পরবর্তীতে যদি আমরা দেখি বিভীষণ, মেঘনাদের সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্র। বিভীষণ দেশপ্রেমের চেয়ে তার কাছে প্রাধান্য পায় ধর্ম দীক্ষা, তাই কাব্য অংশে তাকে ফুটিয়ে তোলা হয়েছে একজন বিশ্বাসঘাতক এবং দেশদ্রোহী হিসাবে, যিনি রামের দলে যোগ দিয়ে নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেন। তো এইখানে বিশ্বাসঘাতকতার যদি কোনো উদ্দীপকের ক্যারেক্টার থাকে সেটা কি হবে, বিভীষণ। বিভীষণের চরিত্রের প্রধান বিষয় বিশ্বাসঘাতকতা, স্বজন বিদ্বেষী, আত্মকেন্দ্রিকতা মানে নিজের চিন্তা করা এবং ভণ্ড ধার্মিক ব্যক্তি সে। এবং রাবণের ক্যারেক্টার একজন বীর যোদ্ধা। কাব্য অংশে এক বিরাট অংশ জুড়ে মেঘনাদের মুখে ফুটে ওঠে রাবণের প্রশংসা, রাক্ষস শ্রেষ্ঠ, রাজহংস এবং মৃগেন্দ্র কিশোরীর মতো প্রশংসা সূচক শব্দ ব্যবহার করা হয়েছে রাবণের বর্ণনায়। রাবণ কি দেশপ্রেমিক, দাম্ভিক এবং পরাক্রমশালী ছিলেন কে, রাবণ। তার পরবর্তীতে রামের কাব্যবংশের প্রধান খলনায়ক হিসেবে তুলে ধরা হয়েছে রামকে। তারই ভাতা লক্ষণ মায়াদেবীর অনুকূল্যে শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে বিভীষণের সহায়তায় নিরস্ত্র মেঘনাদকে আক্রমণ করে। এবং রামায়ণে রাম যদিও একজন নায়ক এবং কিন্তু দেশপ্রেমিক লেখকের চোখে তিনি হয়ে উঠেছেন একজন খলনায়ক। ধার্মিক, ন্যায়নিষ্ঠাবান রাবণের আসল ক্যারেক্টার এবং আদর্শবাদী ক্যারেক্টারকে রাবণ। পরবর্তীতে আমরা যদি দেখি লক্ষণের বিষয়টা যদি দেখি, চমৎকার এই কবিতায় লক্ষণকে বর্ণনা করা হয়েছে একজন ভীতু যোদ্ধা হিসাবে, যে কিনা বিভীষণের সহযোগিতা নিয়ে নিরস্ত্র মেঘনাদের উপর হামলা করে এবং পরিশেষে তাকে বধ করে। একজন বীর যোদ্ধা কখনোই তার নিরস্ত্র প্রতিপক্ষের উপরে আক্রমণ করতে পারে না, তাই এখানে লক্ষণকে একজন কাপুরুষ, কপট, নিজ চরিত্র হিসাবে তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাই লক্ষণের চরিত্রের মাধ্যমে কূটকৌশলী, রাগী, বদমেজাজি, অন্যায় আক্রমণকারী লক্ষণ। তো আমরা আজকের প্রথম ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রেক্ষাপট এবং আমাদের মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি, যেটা আমাদের আগামী ক্লাসে আমরা যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যে মানে দ্বিতীয় পার্ট বা কবিতার যে লাইন বাই ব্যাখ্যা, শাব্দিক ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব, যেখানে সুবিধা হবে। আমাদের আগামী ক্লাস বা আমাদের কবিতার ব্যাখ্যার ক্লাসটি ডেসক্রিপশনের লিংকে আপনারা পেয়ে যাবেন। তো আমরা নেক্সট ক্লাসে কবিতার ব্যাখ্যা করব। সবাইকে দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং বাংলা সম্পর্কে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।